তোমার এলাকার এই সার্জিস আলম এবং আমরা দেখেছি সার্জিস আলম একসময় ছাত্রলীগের অ্যাক্টিভিটিস এর জড়িত ছিল। হাসনাত আব্দুল্লাহর পুরনো অ্যাক্টিভিটিস এর স্ট্যাটাসে আমরা তাই লক্ষ্য করেছি এবং এমন লক্ষ্য করেছি সমন্বয়কারীদের ভেতরে শিবির পরবর্তীতে তারা নিজেদেরকে প্রকাশ করেছে, যদিও তারা ছাত্রলীগের অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিল। আমরা এত হাজার মাইল দূর থেকে আমি নিজেও শেখ হাসিনা সরকারের পরপরই এদের সাথে হিজবুত তাহরীর সংযোগ এবং শিবিরের সংযোগের স্পষ্ট প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করেছি। তা তোমরা মাঠে থেকে এবং এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদের কর্মী থাকার পরেও তুমি এই বিষয়ে ব্যাপকভাবে বিফল হয়েছো, তাই নয় কি? হ্যাঁ, এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে, ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে, যদিও আপনি যে দুজনের নাম বললেন, সাংগঠনিক কাঠামোতে তাদের কোনো অন্তর্ভুক্তি ছিল না। আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যখন পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে, সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে। স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন, একটি ইস্যু ভিত্তিক আন্দোলন, সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে, শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে, শিক্ষার্থীরা সমস্যাটির সমাধান চায়, এটি একটি স্বাভাবিক বিষয়। এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো, ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার, সেই ব্যাপারে যদি তারা কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো, তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোনো প্রয়োজন তাদের। আমরা অনেকবার শুনেছি, আন্দোলন চলাকালীন সময় অনেকবার শুনেছি যে এখানে শিবির জড়িত, সরকার পতনের আন্দোলন জড়িত, ইত্যাদি বিষয়গুলো জড়িত। কিন্তু গতকাল আমরা মাসুদের যে সমন্বয়কারী মাসুদ, ওর কথা থেকে সে স্বীকারই করেছে, মূলত যেটা আমরা সাসপেক্ট করছিলাম যে স্বীকারই করেছে মূল টার্গেট ছিল সরকারের পতন। কিন্তু একজনকে তোমরা ধরতে পারোনি। অ্যামেজিং একটা বিষয়। দেখুন, আমাদের একটা নাম আমরা জানতে পারিনি, একটা নামও আমরা জানতে পারিনি যে এরা সরাসরি কি কাজ করছে। সারা বলেছে যে সারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা বহু বছর ধরে এই পরিকল্পনা করে আসছিল, যেটা গন্ধ আমরা পাচ্ছিলাম, কিন্তু এটা এই দায়িত্ব কে নেবে? প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক, বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই প্রোপাগান্ডা পরিচালনা করা হোক, শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা, আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা, সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা, বাংলাদেশ ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যা এবং আজকে যে যারা স্বীকারোক্তি দিচ্ছে, আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল, তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা, শিক্ষার্থীদের হত্যা করা, এই ধরনের সেন্সিটিভ কিলিং গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারতো না, এগুলো তারা বলছে। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের, কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয়, আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদভাবে খেয়াল রাখি, তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ, এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ, এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো, এটি বাংলাদেশ ছাত্রলীগও এটি শিকার হয়েছে। অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কিন্তু এই ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে। শুধু তাই নয়, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, বিভিন্ন সমিতিগুলো, এগুলোতেও কিন্তু এই এদের অনুপ্রবেশকে আমরা দেখেছি। এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে আমরা কয়েক বছর আগে আমরা দেখেছি, বিশেষ করে 2022-এ প্রগতিশীল ছাত্রের বিষয়গুলো যখন এসলো, তাদের অনেকেই যেমন মৈত্রী সহ তারা ছাত্র লীগকে নিষিদ্ধ করার কথা দাবি তুলেছিল। তবে আরেকটি বিষয় হচ্ছে যে তারা নিজেরাই এখন নানানভাবে সাইডলাইন হচ্ছে সমন্বয়কারীদেরকে। এবং আমরা দেখেছি যেমন তিতুমির কলেজে বিষয়টি দেখলাম, তিতুমির কলেজে অনেক ইনফরমেশন আমার হাতে এসে পৌঁছেছে, সেখানে দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীর মোটামুটি কন্ট্রোলে চলে গেছে তিতুমির কলেজ, এবং তারা চাচ্ছে এখন আর কোনো রাজনৈতিক দলীয় রাজনীতি না হোক তিতুমির কলেজে। উল্টো একই বিষয় আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি যে এরা বর্তমানে একটি সরকার পার্টির মতো কাজ করছে সমন্বয়কারীরা, বাট এট দ্য সেম টাইম তারা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি আমরা দেখেছি ছাত্র দলের কোন রকম পোস্টারিং এর বিরোধিতা করছে। এবং আবার গত দুদিন আগে আসিফ মাহমুদ সে বলেছে যে ডিসেম্বর জানুয়ারির ভিতরেই সে চাইছে সে পুরো বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সংসদগুলো চালু হয়ে যায়। যখন বিএনপি বা ছাত্র দল ওপেনলি রাজনীতি করার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ছাত্রলীগের একটি দুর্গ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র জাতীয় রাজনীতি করতে পারবে না, কিন্তু তারা এই বিষয়ে ইনফ্লুয়েন্স খাটাবে। এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? এটি এই যে তারা এই কৌশলটি গ্রহণ করেছে, এই কৌশল কিন্তু আমরা এর আগেও দেখেছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটিকে ব্যবহার করা, নিষিদ্ধ রাজনীতির প্রবাহটিকে তারা নিরাপদ রাখার জন্য
এই যে মূলধারা রাজনীতি হোক, প্রগতিশীল ছাত্র রাজনীতি হোক, এটির এক ধরনের বিস্তৃতি তারা বন্ধ রাখতে চেয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলনের প্রারম্ভিক সময়ের পরবর্তীতে আমরা যখন দাবিগুলো দেখি, যখন এটি অন্যান্য দাবিগুলো যখন সংযুক্ত করা হলো, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, এগুলো কিন্তু তারা দাবি আকারে নিয়ে এসেছে। এবং আমরা পরবর্তীতে এটিও দেখি যে যারা এই দাবিগুলো নিয়ে এসেছিল তারাই কিন্তু এই মৌলবাদী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ছাত্র সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং বর্তমান সময়েও তারা যেখানে যেটি প্রয়োজন, যখন যেখানে প্রয়োজন হচ্ছে যে তারা ছাত্র রাজনীতি বন্ধ রাখলে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নির্বিঘ্নে রাখা তাদের জন্য সহজ হবে, সেখানে তারা সেই ধরনের দাবি দাওয়াগুলো তারা নিয়ে আসে বা এক ধরনের জিম্মি করছে। আজকে তো বাংলাদেশের যে অবস্থা, আমরা আগে বলতাম মগের মূল্য, এখন চালু হয়েছে মবের মূল্য। এই তারা যা বলছে তাই হচ্ছে, সেটি বাস্তবায়িত হচ্ছে এবং সত্যিকার অর্থে এটি তো সরকারের লাঠিয়াল বাহিনীতে